ইরানের হামলায় ইসরায়েলে মার্কিন দূতাবাসের ক্ষতি। ইরানে পরমাণু হামলা হলে পাল্টা হামলার আশ্বাস পাকিস্তানের। ইরানের বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন নম্বর চালু। সংঘাতের জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। হাসিনা ও কামালকে 7 দিনে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের। না হলে অনুপস্থিতিতে বিচার শুরু। গুমের ঘটনা তদন্তে প্রায় 1 যুগ পর ঢাকায় জাতিসংঘের প্রতিনিধিরা। শিগগিরই নতুন আইনের আশ্বাস উপদেষ্টার। ভরা মৌসুমে রাজশাহীতে আমের বাজারে ধস। লক্ষণভোগ 15, ল্যাংড়া ও হিমসাগর 35 টাকা। ঈদের ছুটির প্রভাব। বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 7 দিনের মধ্যে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেপ্তার করতে না পারায় এই পদক্ষেপ। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদার এই আদেশ দেন। তিনি বলেন, 24 জুনের মধ্যে তাদের আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এ সময় আদালতে চিফ প্রসিকিউটর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন তুলে ধরে জানান, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান ভারতে অবস্থান করছেন। বিজ্ঞপ্তির পরও হাজির না হলে তাদের অনুপস্থিতিতে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করে বিচার শুরু হবে। এদিকে এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনুষ্ঠানিক অভিযোগপত্রে বলা হয়, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দ্রুত বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এই আলোচিত মামলার দিনে আপনার সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল যে সেদিনও, এর আগে যেদিন শুনানি ছিল সেদিনও নিরাপত্তার ঘাটতি দেখা গেছে বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আজও এমনটি ঘটেছে। এরকম একটি আলোচিত মামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাবেন। আর চিফ প্রসিকিউটর তো এই শুনানির বিষয়ে ব্রিফ করেছেন, আপনি সেখানে ছিলেন, ব্রিফিং এর বিষয়েও বিস্তারিত জানাবেন। জি দেখুন, আগে ব্রিফিং এর বিষয়ে যদি আসি, মূলত আসলে এই বিচার প্রক্রিয়ার বিষয়ে লোপা, এক কথায় যদি বলতে হয়, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মূল মামলা, সেই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার দিকেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ অনেকগুলো পথ পাড়ি দিয়ে এখন মাঝামাঝি জায়গায় আছে বিচার শুরু হতে, আনুষ্ঠানিক বিচার শুরু হতে। এখন প্রক্রিয়াগুলো চলছে। সেই প্রক্রিয়ার একটি ছিল শেখ হাসিনাকে যেহেতু পাওয়া যায়নি এবং তার সাথে আসাদুজ্জামান খান কামাল দুজনই পলাতক রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা ভারতে আছেন। সুতরাং এরপরে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আরেকটি প্রক্রিয়া আছে যে তাদেরকে এবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানাতে হবে, তাদের কান পর্যন্ত যেন যায় যে তাদেরকে এই ট্রাইব্যুনাল খুঁজছে অথবা আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে, তাদেরকে হাজির হতে হবে। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, 24 জুন। 24 দিনের মধ্যে যদি তাদেরকে না পাওয়া যায়, 24 জুনের পরে আপনি যেমনটা খবরেও বলছিলেন যে তাদের ন্যায় বিচারের জন্য তাদের পক্ষ আইনজীবী দেবে রাষ্ট্র, এবং তারপরেই এই আইনজীবীদের অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীদের 3 সপ্তাহ সময় দেওয়া হবে তাদের প্রস্তুতির জন্য। এই যে অভিযোগের যত কাগজপত্র, তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হলো, আদালত কোন কোন অভিযোগ আমলে নিয়েছেন, সেগুলো তাদেরকে দেয়া হবে। তারা প্রস্তুতি নিয়ে পরবর্তী 3 সপ্তাহ পরে অভিযোগ গঠনের যে শুনানি, সেই শুনানি শুরু হবে। সেখানে হয়তো
কয়েক কার্য দিবস শুনানি চলবে, তারপরে এই অভিযোগ গঠন হয়ে যাবে, অর্থাৎ চার্জ ফ্রেম হবে। চার্জ গঠনের সাথে সাথেই কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। তো তার আগে এই প্রক্রিয়াটি ছিল। আজকে সেই বিষয় নিয়ে আদালতে শুনানি হয়েছে এবং আদালতের আদেশের পরে চিফ প্রসিকিউটর এখানে ব্রিফিং করেছেন। তো সেই ব্রিফিং এর সময় আমরা তাকে জিজ্ঞেস করছিলাম, আপনি যেমন প্রথম প্রশ্নটি করেছিলেন যে যেদিনই শেখ হাসিনার মামলা আসে তখনই আমরা দেখি যে ছোটখাটো কিছু ঘটনা ঘটে গেছে, এগুলো বড় কিছু নয়, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কিছু নয়, কিন্তু ঘটেছে। যেমন আজকেও আমি যেখানে এই ট্রাইব্যুনালের দুটি গেট, মূল গেটের বাইরে আরেকটি গেট আছে যেটি কার্জন হলের ঠিক উল্টো পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে, আরেকটি অবিস্ফোরিত ছিল। এর আগে 1 তারিখ 1 জুন যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার অভিযোগ আদালতে জমা দেওয়া হয়, সেদিনও এরকম একটি ঘটনা ঘটেছিল। যে সেদিন কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম এই আদালত থেকে, এই ট্রাইব্যুনাল থেকে সারা দেশে লাইভ সম্প্রচার করা হয়েছিল বিচার প্রক্রিয়া। যাই হোক, সেদিনও ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তো এটা নিয়ে আমরা চিফ প্রসিকিউটরকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলছেন যে এগুলো একেবারেই তারা আমলে নিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না, কারণ এ ধরনের ঘটনা কারা কি ঘটাচ্ছেন তা তারা জানেনও না। কিন্তু এই যে বিচারের গতি সেটি চলবেই, এখানে কেউ তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে আজকের যে মামলায় তাদেরকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে, এই মামলায় মূলত 5টি অভিযোগ আনা হয়েছে। একটি হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে যে আন্দোলনকারীদের দমানোর জন্য তাদেরকে হত্যার জন্য নির্দেশনা এবং প্ররোচনা বা উস্কানি দেওয়া একটি। একই সাথে এই আন্দোলনকারীদের হত্যার জন্য মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা, সেই বিষয়ে আরেকটি অভিযোগ আছে। একই সাথে তৃতীয় অভিযোগটি হচ্ছে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনা, চতুর্থ অভিযোগ হচ্ছে চাংখারপুলে 6 জনকে হত্যা, এবং পঞ্চম অভিযোগ হচ্ছে আশুলিয়ায় থানার পাশে 6টি মরদেহকে পুড়িয়ে হত্যা করা, এবং অভিযোগ আছে সেখানে যখন পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় সেখানে একজন জীবিত ছিল। তো এই মোট 5টা অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলছে। এখানে একটি বিষয়, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ যে এভিডেন্সগুলো এই মামলায় দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু তার যে অডিও কল, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং একই সাথে দক্ষিণের যে মেয়র ছিলেন তাপস, তাদের সাথে শেখ হাসিনা তৎকালীন সময়ে তিনি যেই ফোনালাপ করেছেন, সেই ফোনে তিনি নানান ধরনের নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়গুলো এখানে যুক্ত হয়েছে। একই সাথে বড় একটি এভিডেন্স হচ্ছে জাতিসংঘ কর্তৃক যেই তদন্ত প্রক্রিয়া চালানো হয়েছিল, সেই তদন্ত প্রতিবেদন, যেখানে 1400 জনকে হত্যার মূল দায় দেওয়া হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেটি কিন্তু আনুষ্ঠানিক বিচারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। জাহিদুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 1 যুগ পর বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য। রবিবার গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা দেলগাদিলো পেরেজ 4 দিনের সফরে ঢাকায় পৌঁছান। গুমের ঘটনা তদন্তের জন্য প্রায় 1 যুগ ধরে বাংলাদেশ সফরের অনুরোধ জানিয়ে আসছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স WDGEID। 2013 সালের 12 মার্চ সফরের জন্য প্রথম চিঠি দিলেও সাড়া দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর একাধিকবার অনুরোধ করলেও তা রাখা হয়নি। 2020 সালের 24 এপ্রিল শেষবার সফরের অনুমতি চেয়েও ব্যর্থ হয় WGEID। সফর শেষে 18 জুন এই প্রতিনিধি দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই গুম বিষয়ক আইন সহ ভালো কিছু আইন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য করা আইনের কিছু জায়গায় পরিবর্তনের সুযোগ আছে। উপদেষ্টাদের বৈঠকে সেসব বিষয়ে সিদ্ধান্ত হবে। স্ট্যাটিউটরি যে কমিশন, এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে। সেটা এমন না যে আমাদের বর্তমান যে কমিশনটা আছে, এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ নো। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সো ধরেন এটা তো অনেক দীর্ঘ কাজ, উনারা যেখান থেকে কাজ শেষ করবেন সেখান থেকে উনারা আবার শুরু করবেন। সো এটা এমন না যে এটা শেষ হয়ে যাচ্ছে, চলতে থাকবে। 1975 সালের 16 জুন বাংলাদেশের ইতিহাসে কালো দিবস বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এই মন্তব্য করে তিনি বলেন, সেদিন তৎকালীন শাসক গোষ্ঠী সব দলকে বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে। তারেক রহমান আরও লেখেন, বাকশালের অনুগত 4টি সংবাদপত্র বাদে গোটা জাতিকে নির্বাক করে দেয়া হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জন ও গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল
জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, স্বাধীনতার পর ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের মূল চেতনার বিরুদ্ধে গিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ চলাকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। জিয়াউর রহমান বাকশাল সরকারের সব অগণতান্ত্রিক কালা কানুন বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেন বলেও দাবি করেন তারেক রহমান। যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সকাল 10:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক এই বৈঠক চলে 1.5 ঘণ্টা ধরে। পরে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও। তিনি বলেন, বিএনপি শান্তিময় বিশ্ব দেখতে চায়। আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে হলে আমাদের বিলের থেকে অনেক কিছু শেখার আছে, এবং তারাও আজকে আলোচনা এটা এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদের যে সহযোগিতার প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের। লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক পথে অগ্রসর হবে। নাগরিক ঐক্য আয়োজিত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের বাজেট ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বর্তমান বাজেটের সমালোচনা করে সালাউদ্দিন বলেন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেই। এটি গণমুখী বাজেটও নয়। সরকার 10 মাস সময় পেয়েও গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক বাজেট দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, 16 বছরে যে বিপুল অর্থ পাচার হয়েছে তা মূলত জনগণের অর্থ। ঋণ নির্ভর বাজেটের পরিবর্তে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার জবাবদিহিতার বাইরে চলে গেছে। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। ঈদের ছুটি শেষে অফিস খোলার একদিন পর সোমবার আবারও সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা। এরপর গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানকে স্মারকলিপি দেন তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে তারা এই আন্দোলন করছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মচারীরা মিছিল করে সচিবালয়ের বাদামতলায় জমায়েত হন। সেখানে তারা অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে জড়ো হয়ে অধ্যাদেশটি বাতিলের দাবি জানান। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলন চলার মধ্যেই অধ্যাদেশটি জারি করে সরকার। এরপর থেকে বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী কর্মচারীরা। ভরা মৌসুমে রাজশাহীতে আমের বাজারে নেমেছে ধস। টানা ছুটিতে আম পরিবহন বন্ধ থাকায় থমকে গেছে বেচাকেনা। পাইকারি বাজারে লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে কেজি প্রতি 15 টাকায়। ড্যাংরা হিমসাগরের দাম প্রতি কেজি 35 টাকায় নেমেছে। গেল বছর দাম ছিল এর চেয়ে 1.5 থেকে 2 গুণ বেশি। তবে টানা ছুটি শেষ হওয়ায় আবারও আমের বাজার চাঙ্গা হওয়ার আশা করছে কৃষি বিভাগ। আমের জন্য বিখ্যাত রাজশাহী, ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত বানেশ্বর হাট।
তবে এবার এই বাজারে নেমেছে ধস। আমের ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটিতে নেই কেনাবেচা। মন প্রতি লক্ষণভোগ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়, আর হিমসাগর ও ল্যাংড়ার দাম প্রতি মন 1400 থেকে 1600 টাকা। বাগান মালিকরা বলছেন, টানা ছুটিতে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় ঢাকার বাজারে আমের দাম পড়ে গেছে। এই কারণে পাইকারি পর্যায়ে কমেছে দর। শহরের লোকগুলো প্রায় অধিকাংশ লোকই সব গ্রামে চলে এসেছে। শহরের লোকজন না থাকার কারণে যে যেখানে আম পাঠিয়েছে সব আমগুলোই ধরা। আম ব্যবসায়ীরা বলছেন, গত বছর রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন কম হওয়ায় দাম ছিল বেশি। এই বছর উৎপাদন বেশি হওয়ায় দাম নিম্নমুখী। বেশি আম হয়েছে এর জন্য হাতে একটু বাজার একটু কম, এর লাগে দাম একটু কম, ফলন হয়েছে বেশি। 550, 700, 800 বিক্রি হচ্ছে। আঠি গুঠি 750, 800। ওই ন্যাংরা 1000 থেকে 1500। বহুত আম আমদানি হচ্ছে, এলেই ধরেন যে সবাই চেষ্টা করছে, আবার অনেক টাইমে দাম বাড়তি হচ্ছে। কখনো ন্যাংরা যাচ্ছে 1000 টাকা, কখনো ন্যাংরা যাচ্ছে 1600 টাকা। গরমে আম দ্রুত পেকে যাচ্ছে, সেই সাথে ছুটির কারণে পরিবহন বন্ধ ছিল। তবে বৃষ্টি হওয়ায় আমের বাজার ফের চাঙ্গা হওয়ার আশা কৃষি বিভাগের। সারা দেশে ছড়িয়ে যাওয়ার কথা ছিল, ঈদের জন্য এটা একটু স্থির হয়ে গেছে এবং আশা করি খুব দ্রুত এটা নিরসন হয়ে যাবে এবং স্মুথলি সেই আমটা সারা দেশে চলে যাবে। রাজশাহীর 9 উপজেলায় 19,500 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 17,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, বলা হচ্ছে যে টানা ছুটির কারণে, ঈদের ছুটির কারণে এবারের আমের বাজারে এতটা ধস নেমেছে। দুদিন হলো তো অফিস আদালত খুলেছে, সেক্ষেত্রে আমের বাজারে কোনো ধরনের প্রভাব কি পড়েছে? দেখুন, একদিকে টানা ছুটি গেছে, সেই সাথে আবহাওয়াটাও কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মন্দা গেছে। অর্থাৎ একদিকে যখন ছুটির কারণে আম পরিবহন করা সম্ভব হয়নি, অপরদিকে বলা যেতে পারে যে তীব্র রাজশাহী অঞ্চলের উপর দিয়ে কিন্তু মৃদু তাপপ্রবাহ গেছে, যার ফলে তীব্র গরমে আমগুলো পেকে যাচ্ছে এবং পাকা আম তারা গাছেও রাখতে পারছে না, আবার ঠিক বাজারে নিয়ে আসলেও দামও নেই, কারণ ক্রেতা নেই, যার ফলে বিপাকে পড়তে হয়েছে যারা আম ব্যবসায়ীরা রয়েছেন, যারা প্রান্তিক চাষিরা রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং ঠিক সেই ধকলটা কিন্তু এখনো তারা কাটিয়ে উঠতে পারে নাই। আপনি যেমনটি বলছিলেন, আসলে ছুটি শেষ হয়েছে, এখানে অফিস আদালত খুলেছে, মানুষ যাচ্ছে, কিন্তু ঠিক পণ্যবাহী ট্রাকগুলো সেভাবে যেতে পারছে না এবং সেই সাথে কুরিয়ার সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই সেবাগুলো দিতে তাদের কিছুটা বিলম্ব হচ্ছে, যার ফলে এখনো রাজশাহীর যে আমের বাজারে বাইরের যে মোকাম থেকে যারা আড়তদাররা আসেন তারা কিন্তু সেইভাবে এখনো আসেনি, যার ফলে কিন্তু আমের দামটি এখন পর্যন্ত নিম্নগামী। অর্থাৎ এখন যদি বলা যেতে পারে যে আজকে হিমসাগর বিক্রি হয়েছে 1600 টাকা, ন্যাংরা বিক্রি হয়েছে 1500 থেকে 1600 টাকা, কোথাও 12 থেকে 1300 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। একইভাবে বলা যেতে পারে যে যেখানে লক্ষণভোগ যেটি বলা হচ্ছে সেই আমটি সর্বনিম্ন দাম সেটি বিক্রি হচ্ছে 6 থেকে 700 টাকা মন বিক্রি হচ্ছে এবং এই আমটি দেখা গেছে অনেক কৃষক তার বাগানেই ফেলে রাখছে, কেননা যে এই আমগুলো গাছ থেকে নামাতে তাদের যে লেবার খরচ সেটিও কিন্তু উঠে আসছে না, যার ফলে তারা হয়েছে গাছের আমটি গাছে রেখে দিচ্ছে যে অটোমেটিক পেকে যেন আমগুলো ঝরে যায়, ঠিক এরকমও হচ্ছে। অনেকেই গোখাদ্যে পরিণত হয়েছে এই যে লক্ষণভোগ যে আমটি কথা বলা হচ্ছে এবং আম যারা আছেন এখানে, যারা আম চাষিরা রয়েছেন, তারা বলছেন যে এখানে তারা এই হাটে নিয়ে এসে অনেকটাই হতাশ, কেননা দাম নেই, দাম না থাকার কারণে তারা এখানে যেই দামটি পাচ্ছেন সেই দামে তারা বিক্রি করে দিতে অনেকটা বাধ্য হচ্ছেন, কেননা গাছে তো রাখতে পারবে না। একদিকে গরম আবহাওয়াটি এখানে আবহাওয়াজনিত কারণে তারা এখানে রাখতে পারছে না, আবার বাজারেও দাম নেই, অনেকটা বাধ্য হয়ে যে দামটি পাচ্ছেন সেই দামটি বিক্রি করে দিচ্ছেন এবং এখানে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন অর্থাৎ মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তারা কিন্তু আবার এই দামটি ধরে রাখছেন, যার ফলে এখানে আমের যারা ব্যবসায়ী প্রকৃত যারা চাষি রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রকৃত দাম থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং তারা বলছিলেন যে তাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু উঠে আসছে না, কেননা গাছ পরিচর্যায় যে খরচটি হয়েছে সেটি কিন্তু উঠে আসছে না যারা আম চাষিরা রয়েছেন। তবে এখন পর্যন্ত এখানে যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন এই মন্দা হয়তো আরো 1-1 সপ্তাহ সময় লাগবে, তারপরে হয়তো কিছুটা আমের বাজার চাঙ্গা হতে থাকবে এবং হয়তো আমের চাষিরা তারা তাদের যে প্রাপ্যতা বা তারা যে দামটি চাচ্ছেন হয়তো সেই দামটি পেতে পারবেন, এটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হচ্ছে। এই ছিল রাজশাহীর আমের বাজার থেকে সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।
হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাস চালক সাব্বির মিয়াকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী কিশোরীকে। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন ওই কিশোরী। শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ওই যাত্রী ঘুমিয়ে পড়ায় সিলেট পর্যন্ত চলে যান। পরে আজমিরিগঞ্জ যাওয়ার জন্য আরেক বাসে ওঠেন তিনি। শেরপুরে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর বাসে একা পেয়ে চালক সাব্বির ও হেলপার লিটন ওই কিশোরীকে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন, সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়। আটক করা হয় বাস চালককে, তবে পালিয়ে গেছে বাসের হেলপার। রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিহাব মণ্ডল ও হাসমত আলী নামে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বেলা 11টার দিকে উপজেলার বনগ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বেলা 11টার দিকে স্কুল থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষার্থী। বনগ্রাম এলাকায় পৌঁছালে শিহাব ও হাসমত তাদের পথ রোধ করে। দুই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে পাশের পানের বরজে নিয়ে ধর্ষণ করে তারা। বিষয়টি কাউকে জানালে তাদেরকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। পরে পরিবারকে জানায় ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ ঘটনায় রবিবার বিকালে থানায় মামলা করলে দুই আসামির একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়। গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরী। স্বজনদের অভিযোগ, একটি কারখানায় কাজ করতেন ওই কিশোরী। টাকা তোলার জন্য বেসরকারি এটিএম বুথে নিয়মিত আসা যাওয়ার সুবাদে সেখানকার নিরাপত্তা কর্মী লিটনের সাথে তার পরিচয় হয়। অন্য কারখানায় ভালো বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে রবিবার সকালে কিশোরীর বাবা ও কিশোরীকে ওই বুথে ডাকেন লিটন। এক পর্যায়ে কিশোরীর বাবাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে লিটন বুথের ভেতরে কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় শ্রীপুর থানায় মামলা করেন ভুক্তভোগী। পুলিশ বলছে, অভিযুক্ত লিটনকে ধরতে অভিযান চলছে। ডাচবাংলা ব্যাংকের নিরাপত্তা কর্মী, সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে। এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তালা স্পিনিং মিলছে তাকে 12,000 টাকার বেতনে একটা চাকরি দিবে, তাদেরকে চলে যেতে বলে। সেই ক্ষেত্রে ভিকটিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়েছে 26.15 বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 15 জুন পর্যন্ত মোট রিজার্ভ প্রায় 2,615 কোটি ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্দেশিত হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী এ সময়ে রিজার্ভের পরিমাণ ছিল 20.86 বিলিয়ন ডলার। এর আগে 27 মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল 25.80 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে জুন মাসের প্রথমার্ধে দেশে বৈধ পথে প্রায় 115 কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। 2023-24 অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের 11 মাসে প্রায় 5.64 বিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে দেশে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে 72,228 কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 4.21%। NBR এর সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। চলতি অর্থবছরের মে পর্যন্ত 11 মাসে মোট রাজস্ব আদায় হয়েছে 3,22,233 কোটি টাকা। ওই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে, যা 19.31% কম। এছাড়া সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 3,94,461 কোটি টাকা। প্রতিবেদন বলছে, গড়ে প্রতি মাসে 30 থেকে 32,000 কোটি টাকা রাজস্ব আদায় করে NBR। কিন্তু সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে শেষ মাসে আদায় করতে হবে তার প্রায় 5 গুণ, যা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন রাজস্ব কর্মকর্তারা। সূত্র জানিয়েছে, গত বছরের রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায় বাধাগ্রস্ত হয়। এছাড়া কিছুদিন আগে NBR কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণেও রাজস্ব আদায় কমেছে।
পাথর কোয়ারি থেকে সরকার যেই রাজস্ব পায় তার 6 গুণ বেশি ক্ষতি হচ্ছে পরিবেশের। পাথর কোয়ারির কারণে ধ্বংস হয় বন, পাহাড় এবং নদী, আর লাভবান হয় সুবিধাভোগী একটি গোষ্ঠী। পরিসংখ্যান বলছে দেশের মোট ব্যবহৃত পাথরের 6% আসে কোয়ারি থেকে। এমন বাস্তবতায় সিলেটে আর কোনো পাথর কোয়ারির লিজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সিলেটের জাফলং। সাদা পাথর এখানকার পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ। তবে এই প্রকৃতি ধ্বংসের মুখে। 2020 সালে সারা দেশে সব কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ করে সরকার। পরে 2021 সালের 13 জানুয়ারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত উদ্বিগ্ন করে তোলে পরিবেশ মন্ত্রণালয়। পরে 17 এপ্রিল সিলেটের 17টি পাথর কোয়ারির ইজারা স্থগিত করে সরকার। তবে 5 আগস্টের পর প্রশাসনিক নজরদারির অভাবে ফের সক্রিয় হয়ে ওঠে পাথর খেকোররা। চলে অবাধে পাথর উত্তোলন। শনিবার সিলেটের জাফলং পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর কোয়ারির কারণে ধ্বংস হচ্ছে এখানকার পরিবেশ। জানান, আর কোনো পাথর কোয়ারির ইজারা দেয়া হবে না। বাংলাদেশ থেকে যত পাথর তুলে তা কেবলমাত্র দেশের পাথরের চাহিদার 6% মেটায়, বাকিটা আমি আমদানি করি। যেহেতু আমি নিয়ন্ত্রণে কখনোই রাখা যাচ্ছে না, তাহলে আমদানি যেহেতু আমরা করি, তাহলে আমরা কি ভাববো? এইভাবে করে কি আমরা জাফলং, লোভাছড়া, বিছানাকান্দি, সাদা পাথর, আরেকটা জায়গার নাম বলেন, ভোলাগঞ্জ সব নষ্ট করে দেব? পরিবেশ আইনবিদ সমিতির মতে 2014 থেকে 2019 সাল পর্যন্ত দেশের সব পাথর কোয়ারি থেকে 38 কোটি 50 লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। এর অপর পিঠে ক্ষতির পরিমাণ ভয়াবহ। শুধু কোম্পানিগঞ্জের শার্টফিন টিলা থেকেই 5 বছরে পরিবেশ ও সড়কের ভাঙচুরের ক্ষতি হয়েছে 250 কোটি টাকারও বেশি। মানচিত্র থেকে যদি আমরা আসলে সিলেটকে না সরাতে চাই, এই অংশকে যদি আমরা শেষ হতে দিতে না চাই, তাহলে এখনই আসলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই যুগোপযোগী সিদ্ধান্ত, এবং আমাদের একটা প্রত্যাশা থাকবে যে এটাকে কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় সেই কাজটুকু করবেন। এদিকে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মোবাইল কোর্ট ও টাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন। সবাই মিলে এই সমন্বিত উদ্যোগগুলো নিব, অ্যাজ ওয়েল এজ যারা এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আছে বা জনপ্রতিনিধি যারা আছে, এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছেন, তাদের সাথে কোঅর্ডিনেট করে কিভাবে করা যায় একটা সুন্দরভাবে সরকারের সিদ্ধান্তটা বাস্তবায়ন করা যায়, এটার জন্য আমরা চেষ্টা করব। পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটে প্রশাসন, রাজনীতিবিদ ও জনগণের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, এই যে সিলেটে আর কোনো পাথর কোয়ারি লিজ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি বাস্তবায়নে এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর আমরা যে বিষয়টি দেখতে পারলাম যে সিলেটের যে পাথর কোয়ারিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যারা পাথর খেকো রয়েছে তারা, এবং সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু আসলে অসংখ্য শ্রমিক সেখানে কাজ করে তারা নানাভাবে পাথর উত্তোলন করছেন এবং বিধি বহির্ভূতভাবে কিন্তু সেই পাথরগুলো উত্তোলন করা হচ্ছে। এবং এতে করে আসলে সেই যে স্পটগুলো রয়েছে সেগুলো বিশেষত পর্যটন স্পট, এবং এই পর্যটন স্পটগুলো কিন্তু এখন একদম ধ্বংসের মুখে। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু গত শনিবার পরিবেশ উপদেষ্টা পাশাপাশি জ্বালানি উপদেষ্টা তারা কিন্তু জাফলং পরিদর্শন করতে যান, এবং সেখানে যাওয়ার পর তারা কিন্তু অনেকটাই ধ্বংসযজ্ঞ দেখার তাদের সুযোগ হয়েছিল। এবং এই অবস্থা দেখে পরবর্তীতে আসলে পরিবেশ উপদেষ্টা ঘোষণা করেন যে সিলেটে নতুন করে আর কোনো ধরনের পাথর কোয়ারি কিন্তু লিজ দেওয়া হবে না। এবং এক্ষেত্রে আসলে পরিবেশ উপদেষ্টা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে পাথর কোয়ারিগুলো লিজ দেওয়ার ফলে সরকারি কোষাগারে যে পরিমাণ রাজস্ব আসলে জমা হয় এর থেকেও বেশি পরিমাণ আসলে ক্ষতি হচ্ছে কিন্তু পরিবেশ, পাশাপাশি রাস্তাঘাট, প্রতিবেশ এবং প্রাণ ও প্রকৃতি। এবং এই অবস্থাতেই মূলত আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা যে বিষয়টি আসলে কথা বলেছিলাম বেলার সাথে, তো বেলা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে 2014 থেকে 2019 সাল পর্যন্ত দেশের সবগুলো পাথর কোয়ারি মিলে 38 কোটি 50 লক্ষ টাকার মতো কিন্তু যে রাজস্ব সেটি আদায় করা হয়েছিল, যার বিপরীতে 5 বছর সময়ে
কোম্পানিগঞ্জের একটি টিলাকে পাথর কোয়ারি ঘোষণা করার ফলে কিন্তু 250 কোটি টাকার ক্ষতি হয়েছে রাস্তাঘাট এবং পরিবেশ সবকিছু মিলিয়ে। তো এরকম একটি বাস্তবতায় আসলে সরকার এরকম সিদ্ধান্ত নিয়েছে, আশা করি সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। রানা মজুমদার, ধন্যবাদ আপনাকে। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।